ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়, আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কোন দিকে এগোবে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে আজ আমরা এসে পৌঁছেছি চট্টগ্রাম নগরীতে। চট্টগ্রাম নগরী পাহাড় সমুদ্র বাণিজ্যের নগরী। এই নগরীতে একদিকে যেমন এইটিকে বলা হয় দেশের অর্থনীতির প্রবেশদ্বার, এখান থেকেই শুরু হয় দেশের বাণিজ্যের মূল মূল কাজটি, এবং এখান থেকেই দেশে সারা দেশে পৌঁছে যায় এই দেশের বাণিজ্যের পথ পথ পরিক্রমা। এই অঞ্চলটি শুধু বাণিজ্যের জন্য বিখ্যাত নয়, এখানে রাজনৈতিকভাবে এই অঞ্চল অনেক সমৃদ্ধ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যেমন অবদান ছিল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই অঞ্চল থেকেই। বলা যায় যে এটি একটি গুরুত্বপূর্ণ দেশ, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। আমরা রয়েছি চট্টগ্রাম নগরীতে। চট্টগ্রাম নগরীতে আমাদের সাথে চট্টগ্রাম নগরী মূলত 9 আসনে রয়েছি। এটি কোতোয়ালি আসন। আমার হাতের বামে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, এবং আমার হাতের ডানে রয়েছে কোতোয়ালি আসনের বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা এই অঞ্চল নিয়ে আমরা একটি প্রতিবেদন করেছি, প্রতিবেদনটা দেখে নেই। প্রতিবেদনটা দেখে আমরা আপনাদের কাছে আসছি। দেশের প্রায় 90% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর ঘিরে। আগ্রাবাদ, পতেঙ্গা, হালিশহর সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল, পর্যটনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, পাহাড়ি সৌন্দর্য আর ঐতিহ্যবাহী খাবার সব মিলিয়ে চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় নগরী। এখানকার ভোটারদের প্রধান উদ্বেগ যানজট, জলাবদ্ধতা, পরিকল্পিত নগর ব্যবস্থার অভাব। বর্ষা এলেই জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে নগর জীবন। তরুণ ভোটাররা বলছেন কর্মসংস্থান ও আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা। অন্যদিকে ব্যবসায়ীরা চান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন। যে আসুক না কেন, চাচ্ছি সরকার থেকে চাচ্ছি দেশটা অনেক উন্নতি হোক। অতিরিক্ত গাড়ি পার্কিং বা ফুটপাতের যে দখলদার আমরা দেখি, সেগুলো যাতে তারা নির্মূল করে। রোড গার্ড যেন ভালো হয়, আমরা এরকম একটা ভালো মানুষ চাই দেশে। আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের যে সাধারণ জনগণ আছে, আমরা তাদের উন্নয়নে, তাদের সুখে দুঃখে পাশে থাকবে। চট্টগ্রাম দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনো পিছিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চট্টগ্রামের ভোটাররা এবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চেয়ে ইস্যুভিত্তিক ভোটে বেশি আগ্রহী। উন্নয়ন, সুশাসন ও জীবনমান, এই 3 বিষয়ই প্রাধান্য পাচ্ছে ভোটের আলোচনায়। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম 10 আসনের মানুষ মুখিয়ে আছে ভোট দেবার জন্য। আর কোন দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, গুম, খুন, হত্যা, নির্যাতন, জুলুম ইত্যাদি আর থাকবে না। নগরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় এখন নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। যানজট নিরসন সহ, মাদক মুক্ত সমাজ গড়া সহ, এই কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যসেবা উন্নত করা সহ যাবতীয় যা যা করা দরকার সর্বাত্মক চেষ্টা আমার ইনশাল্লাহ থাকবে। রাস্তাঘাট, ব্রিজ কোনোটার উপরেই তারা নজর রাখেনি। তার সাথে সাথে রাঙ্গুনিয়ার মধ্যে মাদকের একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, শিক্ষা এটারও একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। চেষ্টা করছি রাঙ্গুনিয়াবাসীর সাথে একসাথে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। নির্বাচন ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। এখানে আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ আইনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করব। অস্ত্র উদ্ধার আমাদের চলমান আছে এবং এটি চলমান থাকবে। দেশের অর্থনৈতিক রাজধানীর ভবিষ্যৎ দিক নির্দেশনা ঠিক করবে এই নির্বাচন, এমন প্রত্যাশা সবার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক। প্রতিবেদন দেখছিলাম এই অঞ্চলের মানুষ। এখানকার বলা হচ্ছে যে এখানকার নগর ব্যবস্থাপনা যানজটের সমস্যার কথা বলছিলেন। প্রতিবেদনে বলছিলেন যে জলাবদ্ধতা বছরের পর বছর এই অঞ্চলে জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি। পরিবেশ এবং পাহাড় কাটা এখানে একটি অন্যতম বড় সমস্যা। বন্দর এবং শিল্প অঞ্চল এটি, এখানে আসলে শ্রমিকদের নানা ধরনের অসন্তোষ রয়েছে। শ্রমিক অসন্তোষ এখানে একটি অন্যতম সমস্যা। এছাড়া আমরা এখানে জানি যে অপরাধ প্রবণতা বাড়ছে, কিশোর গ্যাং বাড়ছে। স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে এখানকার মানুষ কথা বলছে, কর্মসংস্থানের বিষয়টি বলছে, এবং এখানে এক ধরনের গ্রাম এবং শহরের এক ধরনের বৈষম্য রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। আমাদের দুজন সহকর্মী এখানে আছেন। আমার হাতের বামে রয়েছেন পায়েল এবং ডানে রয়েছেন নাজিম।
নাজি, আপনাদের দুজনকে বলবো, প্রথমে পায়েল, এখানকার যারা আছে একটু তাদের মন্তব্য আপনি নেবেন এবং তারা কি বলছে সেটা আসলে জানাবেন। জি। জি জি, একটু এখান থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে না, আমি আসলাম। আপনি বলছিলেন একটু সমস্যাগুলো বলবেন। জি বলেন বলেন, দ্রুত দ্রুত। আচ্ছা, আমাদের এখানে চট্টগ্রাম এলাকাটা হচ্ছে আমাদের একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়ে। এখন আমরা দেখতে পাই যে এখানে প্রতি বছরই বর্ষাকাল আসলে জলাবদ্ধতা দেখা যায় প্রচুর পরিমাণে, কিন্তু অনেক নেতা এখানে আসে যায়, কিন্তু এই জলাবদ্ধতা কখনো নিরসন করা সম্ভব হয় না। অনেকবার দেখেছি আমরা বিগত শাসনামলে যে বিদেশেও পাঠানো হয়েছে অনেকজনকে, সরকারি কর্মকর্তাদেরকে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারেনি। এই বিষয়ে আমাদের প্রার্থীদের কি পরিকল্পনা আছে সেটা আমরা জানতে চাই। জি, আসলে এখানে যার কথা আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা যে বিষয়টি আপনি বলছিলেন, সে এই জলাবদ্ধতাটা সবচেয়ে বেশি বড় সমস্যা। তারা বলছেন এই সমস্যা সমাধানে অনেকে অনেক চেষ্টা করেছে, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। জি ধন্যবাদ পায়েল, আপনার কাছে আবারও আসবো। একটু প্রার্থীরা আছেন এখানে, বেশ কিছু সমস্যা আমরা এরই মধ্যে শুনেছি। আপনার কাছে আসছি, জনাব আবু সুফিয়ান, আপনার কাছ থেকে শুরু করি। আসলে বেশ কিছু সমস্যা আমরা এরই মধ্যে শুনেছি, আপনি কি বলবেন? এই অঞ্চলের সমস্যা নিশ্চয়ই আপনি জানেন, সমাধান কি হতে পারে, আপনারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, একটু আপনার মুখ থেকে শুরু করি। ধন্যবাদ যারা দেখছেন এবং আমার সহ আলোচক আছেন। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী জনাব ডাক্তার একেএম ফজলুল হক সাহেব আমার বামে আছেন। চট্টগ্রাম ৯ আসনের দানের শীষের চিফ এজেন্ট, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব আবুল হাশেম বক্কর, এখানে এলাকাবাসী আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে চট্টগ্রাম ৯ আসনের যে সমস্যা জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামের দুঃখ আমাদের দীর্ঘদিন থেকে চলমান রয়েছে। চাকতাই খাল, বিজ্জা খাল, বিভিন্ন খালের যে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন আমরা পানির কষ্ট পেয়েছি। তবে আল্লাহর রহমতে এবার আমাদের মেয়র জনাব ডাক্তার শাহাদুত হোসেন সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিএ, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সমন্বিত পদক্ষেপ, খাল খনন এবং নালা খাল পরিষ্কার করার ফলে এই বছর জলাবদ্ধতা থেকে মোটামুটি 60% মুক্তি পেয়েছি। আর আমরা আশাবাদী আগামী 1 বছরের মধ্যে মোটামুটিভাবে জলাবদ্ধতা মুক্ত পরিবেশ আমরা চট্টগ্রাম মহানগরী ফিরে পাবো। তবে আমাদের দুঃখ হচ্ছে যে আমরা যেখানে বসে আছি কর্ণফুলী নদীর পাশে, এই কর্ণফুলী নদী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। এই যে বন্দর, এটা কর্ণফুলী নদীর কারণে, এই যে কর্ণফুলী নদীর নাব্যতা এবং দূষণের ফলে আজকে আমাদের মারাত্মক সমস্যা হচ্ছে। কর্ণফুলী নদীর দূষণ রোধে আমাদের কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এখানে বিভিন্ন কল কারখানা থেকে সরাসরি তাদের বর্জ্যগুলো আসে কর্ণফুলী নদীতে পড়ছে, যার কারণে আজকে কর্ণফুলী নদী অত্যন্ত দূষিত হয়ে গেছে। এবং পলিথিনের যে আধিক্যের ফলে এই যে কর্ণফুলী নদীর নাব্যতা ধ্বংস হয়ে যাওয়ার ফলে আজকে বন্দর ধ্বংসের পথে। কাজে আমাদের বন্দর, চট্টগ্রামের প্রাণ, বাংলাদেশের প্রাণ, এই যে বন্দর, এটাকে রক্ষা করতে হবে, কর্ণফুলী নদীর দূষণ রোধ করতে হবে। তারপরে উন্নয়ন, যেটা উন্নয়ন থেকে আপেক্ষিক, এটা উন্নয়ন চলমান, বা শুধু রাস্তাঘাটের সম্প্রসারণ করে যে যানজটের যে সমস্যা সেটা সমাধান করা সম্ভব না। আমরা শুনছিলাম বেশ কিছু সমস্যার সমাধানের কথা বলছিলেন, বিশেষ করে খাল খননের কথা বলছিলেন, এবং তিনি বলছিলেন যে এই নদী দূষণের কথা বলছিলেন। আছেন আমাদের সাথে ডক্টর একেএম ফজলুল হক, জনাব একেএম ফজলুল হক, একটু আপনার কাছে আসি। আপনি তো নিশ্চয়ই জানেন কিরকম আশ্বাস দিচ্ছেন, কিভাবে এই সমস্যার সমাধান আপনারা করবেন বলে এখানকার বাসীকে জানাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী যারা আমাকে শুনছেন। তো আজকের এই দেশ টিভি কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চট্টগ্রামের প্রধান সমস্যা চট্টগ্রাম জলাবদ্ধতা
তো এটা অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম পানির তলে তলিয়ে যায়। তো আমরা এই দীর্ঘদিন ধরে দেখতেছি যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক বাজেট দেওয়া হয়, কিন্তু এই বাজেটগুলা ঠিকমতো ব্যয় হয় না। তো এই খালগুলা আমাদের নাব্যতা আরও অনেক বাড়ানো দরকার, এবং আমাদের বিশেষ করে বর্জ্য বর্জ্য অপসারণ একটা নীতিমালা থাকা দরকার। খালগুলিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কারখানা থেকে সরাসরি এই যে বর্জ্যগুলা খালে ফেলা হয়, যে জন্য খালগুলা বন্ধ হয়ে যায় এবং এটা নাব্যতা হ্রাস পায়, যার ফলে পানিগুলা যাইতে পারে না। আর চট্টগ্রাম শহরে বড় বড় যে রাস্তাগুলি আছে, রাস্তার পাশে যে নালা আছে, এই নালাগুলি অত্যন্ত ছোট প্রয়োজন অনুযায়ী, এবং এগুলা প্রশস্ততা বাড়ানো দরকার, এবং এগুলা আরও বেশি ডিপ হওয়া দরকার, যা হেভি বৃষ্টি হলে যাতে নালাগুলা পানিগুলো অপসারণ করতে সক্ষম হয়। আর কোনো কোনো জায়গায় পানি এর জন্য এই যে পাম্প বসানো দরকার, যেখানে খুব তাড়াতাড়ি পানি অপসারণ হয় না, সেখানে পাম্প বসানো দরকার। আর হচ্ছে কর্ণফুলীর নাব্যতা বৃদ্ধি একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। কর্ণফুলীতেও মানুষের যে প্রতিষ্ঠানের বিভিন্ন কারখানার, শিল্প কারখানা এবং দোকান ইত্যাদির বর্জ্যগুলা সরাসরি এসে কর্ণফুলীর নাব্যতাও অনেক হ্রাস পেয়ে গেছে। কর্ণফুলীর নাব্যতা বৃদ্ধি এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য। একই টাইপের সমাধান বলছেন, মানে অর্থাৎ সমস্যাগুলো যেমন চিহ্নিত একই রকম ভাবে এবং সমাধানও আপনারা একই ভাবে বলছেন। আমরা একটু সাধারণ মানুষের কাছে আসবো এবং এসে সাধারণ মানুষ থেকে কিছু প্রশ্ন নেব, তারপর আমরা একটা বিরতিতে যাওয়া সম্ভব হবে হয়তো। আমরা একটু সাধারণ মানুষের আসতে চাই। এখানে প্রার্থীরা আছেন, আপনারা কিছু বলবেন কিনা এবং খুব সংক্ষেপে বলতে হবে। জি, আমি এই চট্টগ্রাম নগরের সবচাইতে বড় সমস্যা কর্ণফুলী। এই কর্ণফুলী নদী, আমরা আজকে যে জায়গাটায় বসে আছি, এটাও কর্ণফুলী নদীর অংশ। উন্নয়নের নামে এই সড়কটি করে কর্ণফুলী নদীর ড্রেসিংয়ের নামে কর্ণফুলী নদীর অর্ধেক অংশ দখল করে আজকে এই রাস্তাটি করা হয়েছে, মেরিন ড্রাইভ করা হয়েছে, যে কারণে নদীর নাব্যতা থাকলেও পরিমাণ মতো পানি কর্ণফুলী ধারণ করতে পারছে না। আমি মনে করি সামনে যারা নির্বাচিত হবে তারা এটা দৃষ্টি রাখবেন, কর্ণফুলী নদীর প্রশস্ততা যেন ঠিক থাকে এবং নদীর দখলমুক্ত হয় সে প্রচেষ্টা যেন। আপনি নদী প্রশস্ততার কথা বলছিলেন এবং বলছিলেন যে নাব্যতা বাড়াতে হবে, একই কথা আসলে বলছেন, একটু আপনি বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনে যারা নির্বাচিত হয়ে এই 9 সংসদীয় আসনে আসবেন, আমি তাদের কাছে জানতে চাই, আপনারা কি আমাদের যে ছেলে মেয়েরা আজকে লেখাপড়া করার জন্য যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে স্বল্পতা, তার জন্য পিছিয়ে পড়ছে, তাদের কাছে কি এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি শিক্ষার কথা বলছেন। আর একটা প্রশ্ন নিব, তারপর আমরা একটা বিরতিতে যাব। আর একটা প্রশ্ন নিব। জি, আমি শিপন কুমার দে। দুইজন এখানে জনপ্রিয় প্রার্থী আমাদের এখানে দুইজন আছেন, আবু সুফিয়ান মহোদয় এবং আরেকজন আমাদের জামাতি ইসলামের প্রার্থী, সম্মানিত প্রার্থী। আপনাদের কাছে জানতে চাই, এখানে 5ই আগস্টের পরে আমি যেহেতু একজন সনাতনী মানুষ, সেই জন্য জানতে চাই, আমাদের এখানে যে 5ই আগস্টের পরে যেই জনগণের মাঝে, যে নাগরিকদের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে ধর্মীয় বৈষম্যের তৈরি হয়েছে, এই বৈষম্যটা দূরীভূত করার জন্য আপনাদের কি উদ্যোগ থাকবে নির্বাচিত হওয়ার পরে? আমরা এটা পেয়েছি, একটু একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা বিরতির পর প্রশ্নগুলো নিয়ে আমরা একটু প্রার্থীদের কাছে যাব। বিরতি নিচ্ছি, থাকুন। দেশ টিভির সঙ্গে চলছে আপনার ব্যালট। আরেকবার স্বাগত জানাচ্ছি দেশ টিভির আশিয়ান সিটি আপনার ব্যালটে। সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। আমরা রয়েছি চট্টগ্রাম 9 আসনে, এটি কোতোয়ালি আসন। এটি আমাদের সাথে দুজন প্রার্থী রয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী জনাব আবু সুফিয়ান রয়েছেন আমার হাতের বামে, এবং আমার হাতের ডানে রয়েছেন চট্টগ্রাম 9 আসনের বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে বেশ কয়েকটি প্রশ্ন আমরা নিয়েছি। এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে 5ই আগস্টের পরে যে সংখ্যালঘুদের সাথে এক ধরনের ধর্মীয় সংঘাতের বিষয়টি এসেছে, সেটি থেকে আসলে তারা এখনো শঙ্কিত, নির্বাচনের পরবর্তী সময় কি হবে। জনাব AKM ফজলুল হক, একটু আপনার কাছে আসতে চাই, আপনি আসলে তাদের পক্ষ হয়ে কি বলবেন? আমি বলতে চাই যে বাংলাদেশে কোনো
সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দ থাকবে না। সবাই বাংলাদেশের সিটিজেন এবং যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সবাই এখানে নিরাপদে বসবাস করবে। বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা রিলিজিয়াস ফ্রিডমে বিশ্বাস করি। হিন্দুরাও এখানে নিরাপদে থাকবে, তাদের কোনো উপাসনালয় বা ঘরবাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য কোথাও কেউ যেন কোনো ধরনের হামলা বা করতে না পারে, সেটা আমরা স্ট্রংলি প্রটেস্ট করি এবং তারাও আমাদের মতোই নিরাপত্তা ভোগ করবে। এখানে 100% নিরাপত্তা তারা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে এবং আমাদের সংগঠন থেকেও আমরা তাদেরকে নিরাপত্তা দিব। উত্তরটি ক্লিয়ার। একটু একটা প্রশ্ন ছিল শিক্ষা নিয়ে, শিক্ষা এবং এই অঞ্চলের মানুষের বিশেষ করে এইখানে কর্মসংস্থানের বিষয়টি, তরুণদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে কিভাবে কাজে লাগাবেন, কর্মসংস্থানের বিষয়টি নিয়ে কি ভাবছেন, এবং এখানে কিশোর গ্যাং বাড়ছে, এই ধরনের বিষয়গুলো আছে। আপনার কাছে প্রশ্ন আসছে যে তরুণ কর্মসংস্থান, তরুণদের কি করবেন, কর্মসংস্থান কিভাবে তৈরি করবেন, শিক্ষার ব্যাপারে কি ভাবছেন? ধন্যবাদ। আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা হয়েছে যে আগামী 18 মাসে 1 কোটি তরুণ বেকারের কর্মসংস্থান করা হবে এবং আমরা মনে করি যে সাধারণ শিক্ষা ব্যবস্থায় যে বেকারত্ব বাড়ছে, সেজন্য আমরা কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করে যারা সাধারণ লাইনে লেখাপড়া চেয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আমরা বিভিন্ন স্কিল জনশক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই এবং সেই দক্ষ জনশক্তি দেশে যেমন ভূমিকা রাখতে পারবে তাদের কর্মক্ষেত্রে, প্রবাসে গিয়েও তারা বিভিন্ন চাকুরি করে তারা সে দক্ষতা সেখানে দক্ষতার ভিত্তিতে চাকুরি করে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করাতে পারবে। সেজন্য আমরা কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কিশোর গ্যাং, এটা বর্তমানে আমাদের সামাজিক একটা অবক্ষয়ের একটা চিত্র। বেকারত্ব থেকে, হতাশা থেকে অনেকে আমরা দেখছি সেই পথে ঝুঁকছে। তো আমরা মনে করি এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় না, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে, আমার পারিবারিক দায়বদ্ধতা আছে। এগুলা থেকে আমরা যাতে আমাদের সন্তান সন্ততিদেরকে বিপথে যাওয়ার ক্ষেত্রে আমরা যাতে তাদের বিকল্প পথ তাদের জন্য সৃষ্টি করি, খেলাধুলার সুযোগ সৃষ্টি করি, তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করি, তাদের জন্য নতুন নতুন ক্ষেত্র যদি সৃষ্টি করতে পারি, আমি মনে করি যে সামাজিক সমস্যা এটা দূর হবে। সাথে সাথে প্রশাসনেরও এই ব্যাপারে কঠোর নজরদারি এবং পদক্ষেপ প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমরা মনে করি এই যে বিগত দিনে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার না থাকার কারণে, জনগণের সরকার না থাকার কারণে অনেক ক্ষেত্রে জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাবে বিভিন্ন সমস্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যদি দেশে একটি জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের সমস্যা অনেকাংশে লাঘব হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি এই সমস্যার সমাধান হোক। একটু আবারও সাধারণ মানুষের কাছে আসতে চাই, আপনাদের মধ্য থেকে স্পেসিফিক প্রশ্ন থাকলে করবেন অথবা খুব সংক্ষেপে যদি কোনো মন্তব্য থাকেন সেটিও করবেন। আমরা একটু আপনাদের কাছে আসতে চাই, প্রশ্নগুলো করলে ভালো হয়, কারণ প্রার্থীদের আপনাদের সামনে আছে, তারা উত্তরটা দিতে পারবে সহজে। জি, আমরা দেখি, আমরা যারা বাকুলিয়াতে প্রতি শীতকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি আস্তে আস্তেই যা ঘটনা ঘটে যায়। আমি প্রার্থীদের কাছে বলতে চাই, চট্টগ্রাম আসনটা একটা হেভিট আসন হওয়ার পরও আমরা বাকুলিয়াতে এটা দেখেছি, রাস্তাঘাটের অবস্থা খুবই সরু। সেক্ষেত্রে ওনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? শহরের অবস্থা এখানে সব সময় খারাপ। আমরা দেখেছি যে যানজট প্রচুর হয় এবং এটা খুব পরিকল্পিতভাবে নগরী হিসেবে গড়ে ওঠেনি। আর কেউ কোনো প্রশ্ন কেউ করতে চায়? জি, আপনাকে একজন সচেতন নাগরিক হিসাবে আমরা শিশুকাল থেকে খেলাধুলার প্রতি আমাদের অনেক আগ্রহ। এলাকার ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলাধুলা করে সুনাম অর্জন করেছে। আমরা দেখছি পাথরঘাটা সেন্ট ফ্রান্সিস স্কুল মাঠ, এটাকে আমরা গির্জার মাঠ হিসেবে দেখছি। ওই সব এলাকায় যারা বসবাস করতো এক সময়, সেই পুরানো আমল থেকে
ওখানে অনেক বসতি ছিল, সেই বসতিগুলোকে ব্রিটিশ পিরিয়ডে উচ্ছেদ করে ওখানে গির্জার মাঠ করা হয়েছিল। সেই মাঠে আমরা খেলাধুলা করতাম, এলাকার লোকজন ছেলেবেলারা খেলাধুলায় অংশগ্রহণ করত, জাতীয় পর্যায়ে পর্যন্ত এখান থেকে ছেলে পেলে গড়ে উঠত। আজকে এই মাঠটা ষড়যন্ত্রের শিকার। এখন আমরা চাই ওই মাঠটাকে একটা সরকারিভাবে পুনরুদ্ধার করে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমি জোর দাবা জানাচ্ছি। আপনি মাঠের কথা বলছিলেন, এখানে নগরায়ন একটা সবচেয়ে বড় সমস্যা। আর একটা প্রশ্ন নিব, নিয়ে আমি ব্রেকে আবার যেতে হবে, তারপর প্রার্থীদের কাছে আসতে হবে। জি, ধন্যবাদ দেশ টিভিকে। সম্পূর্ণ স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক পরিবেশে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে জনগণের অধীর আগ্রহে বসে আছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। চট্টগ্রাম উন্নয়নে চট্টগ্রামের মানুষই ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে। আজকে চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে জলবদ্ধতা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জলবদ্ধতা নিরসনে অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছেন। একটি পদক্ষেপ করছেন বহদ্দারহাটে বিশাল একটা মার্কেট ভেঙে এই চট্টগ্রামের মানুষের জন্য সুবিধা হওয়ার জন্য জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করেছেন। ভবিষ্যতে যারা এখানে চট্টগ্রাম 9 আসনে এমপি নির্বাচিত হবেন, এই মেয়রকে সহায়তা করবে কিনা সেই প্রশ্নটাকে আমি রাখতে চাই। বেশ কিছু প্রশ্ন আরো এসেছে, আমরা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো, তবে আবার একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে আশান সিটি আপনার ব্যালট, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আশান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমরা চট্টগ্রামের 9 আসনে রয়েছি, এটি কোতোয়ালি আসন। আমার হাতের বামে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল সুফিয়ান, এবং আমার ডান দিকে রয়েছেন চট্টগ্রাম 9 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। একটু বিরতির আগে আমাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, বিশেষ করে অপরিকল্পিত নগরায়নের বিষয়টি এসেছে, একটি মাঠ উদ্ধারের বিষয় এসেছে, এবং আমরা যতটুকু দেখেছি যে একই বিষয় বারবার আসছে, জলাবদ্ধতার বিষয়টি এসেছে। একটু জনাব ফজলুল হক, আপনার কাছে যেহেতু একই সমস্যা, তার বাইরে আপনি গণভোট নিয়ে কিছু বলবেন কিনা? যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটার সাথে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোট হচ্ছে বাংলাদেশকে আবার ফেসিবাদে ফিরে নেওয়া যাওয়ার জন্য একটি উদ্যোগ। এখানে ওই সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা জুলাই সনদের ভিত্তিতে গঠন করা হবে। তারপরে হচ্ছে সংসদে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, একটা 100 আসনের উচ্চকক্ষ হবে। তো এই সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও সংখ্যাগরিষ্ঠ মতামত লাগবে। বর্তমান ট্রেডিশনাল পার্লামেন্ট যেভাবে সংবিধান সংশোধন করত সেভাবে করতে পারবে না। সংসদে নারী প্রতিনিধি সংখ্যা বাড়ানো, এটাও একটা প্রস্তাব। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি একজন যাতে হইতে না পারে, আর প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি যাতে না হয়। আর হচ্ছে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি। থ্যাংক ইউ। আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন, নগরায়নের বিষয় যদি সেটি নিয়ে বলতেন। একটি মাঠ উদ্ধারের বিষয় আছে, তার বাইরে আপনারা যেহেতু একটি বৃহৎ দল, এখানে নিরাপত্তার বিষয়টিও আছে। এবার মানুষ ভোটের জন্য কতটুকু আগ্রহী, নিরাপত্তার বিষয়টি আপনাদের দলের পক্ষ থেকে নিশ্চিত করছেন কিনা? উন্নয়নটা হচ্ছে আপেক্ষিক, এটা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তবে চট্টগ্রাম নগরবাসী, বিশেষ করে চট্টগ্রাম 9 আসনের মানুষ সব সময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। তাদের আকাঙ্ক্ষা আশা সব সময় গড়ে বালি পড়েছে। কোনো সময়ই মানুষ যেভাবে আকাঙ্ক্ষিত উন্নয়ন চেয়েছে সেভাবে পায় নাই। তবে আমরা মনে করি যে চট্টগ্রাম কোতোয়ালি 9 আসনটা, কোতোয়ালি, বাকুলিয়া, চকবাজার, ডবলমুরিং আংশিক নিয়ে আসন, এটা শহর, নগর এবং গ্রাম, বাকুলিয়া সাইডটা প্রায় শহরতলি এরকম। এই যে একজন প্রশ্নকর্তা বলেছেন যে সরু রাস্তার কারণে সেখানে ফায়ার ব্রিগেড যেতে সমস্যা হয়, বাড়িঘর জলে পড়ে ধ্বংস হয়ে যায়। তো
তো এখানে উন্নয়নের বিশাল সমস্যা আছে আসলে, যেভাবে আমরা চেয়েছি জনগণ যেভাবে চেয়ে সেভাবে হয় নাই। তবে এটার কারণটা আমি আগেই বলেছি যে জনগণের জবাবদিহি, জনগণের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা না থাকার কারণে বিগত দিনে সেটা হয় নাই, কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। জনগণের সরকার, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হলে আশা করি সেই কাঙ্ক্ষিত উন্নয়ন যেটা মানুষ চায় সেটা মানুষ পাবে, সেটা প্রত্যাশা করি। এবং সাথে সাথে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির কথা যেটা বলা হচ্ছে, যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্বটা হচ্ছে এখানে প্রশাসন, নির্বাচন কমিশন, আমরা রাজনৈতিক দল হিসেবে যে আমরা অংশগ্রহণ করছি এবং ভোটার, এখানে 4টা অংশীজন, এদের চারো পার্টির সমন্বয়ে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং আনন্দঘন পরিবেশ, উৎসমুখর নির্বাচন হবে। তো আমরা মনে করি প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরাও চেষ্টা করছি যে আমরা আইনের মধ্যে থেকে আচরণবিধি মেনে পরিবেশটা সুন্দর রাখতে। আশা করি ইনশাল্লাহ সুন্দর পরিবেশই থাকবে, একটা আনন্দঘন পরিবেশে ভালো নির্বাচন হবে। থ্যাংক ইউ। আমরা একটু এখানে ভোটারদের কাছে একটু জিজ্ঞেস করি, আসলে বেশ কিছু বিষয় এখন আলোচিত রয়েছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি। আপনারা কতটুকু নিরাপদ মনে করছেন ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টি, এবং সেখানে সার্বিক বিষয় নিরাপদ থাকবে, এবং ভোটারদের আগ্রহ কেমন ভোট দেওয়ার ক্ষেত্রে, যেহেতু 17 বছর পর ভোট হচ্ছে? আমরা এক ধরনের অভিযোগ আছে যে অনেকভাবে মোটিভেশন করা হচ্ছে টাকা পয়সা দিয়ে, এরকম কোনো বিষয় আপনাদের মধ্যে আপনারা দেখছেন কিনা? জি, ধন্যবাদ দেশ টিভিকে। বিশেষ করে 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আমরা যেটা অবলোকন করেছি, আমাদের এই ওয়ার্ডে সিঙ্গেল কোনো কেন্দ্র নাই যেখানে ন্যূনতম কোনো হুমকি রয়েছে, ন্যূনতম ভোট কারচুপি কিংবা জোর জবরদস্তির কোনো কেউ চেষ্টা করবে সেরকম কোনো কিছু নাই। সেরকম আমরা কোনো সম্ভাবনা দেখছি না। আমরাও মনে করি সেটি হওয়া উচিত। এবং এখানে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রয়েছে, একটু আপনার কাছে আসতে চাই। আপনি সার্বিক বিষয়টি কিভাবে দেখছেন? এবারে নির্বাচনটা কতটুকু উৎসব মুখর করতে আপনারা প্রস্তুত? আমরা নিরাপত্তার বিষয়টা হচ্ছে, এখানে ধরেন আপনি একটু আগে যেটা বললেন যে ভোটাররা কেউ ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি। বা টাকা পয়সার কথা বলছেন আপনি, কারো কাছে কি লেনদেনের কথা বলতেছেন, এগুলো আমরাও শুনতে পাচ্ছি বিভিন্নভাবে। কিন্তু এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই নির্বাচন একটা আজকে দীর্ঘ 16-17 বছর যে তিনটি নির্বাচন হয়েছে, নতুন প্রজন্মের যে সমস্ত ভোটার যারা একটি বারো তারা ভোটার হয়েও ভোট দিতে পারেন নাই, ভোট কেন্দ্রে হয়তো গিন্না ভরে যায় নাই, হয়তো তাদেরকে যেতে দেওয়া হয় নাই। এবার নতুন প্রজন্ম নতুন চিন্তা চেতনা নিয়ে তারা তাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এবং আমরা চাই যে জনগণ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করুক, সে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাক এবং মুক্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করুক। এবং এই যে চট্টগ্রামের আপনি বলছেন অনেক সমস্যার কথা বলেছেন, সমস্যা এটা একদিনে সৃষ্টি হয় নাই, অপরিকল্পিত ইন্ডাস্ট্রি গড়ে এই কর্ণফুলী নদী যেটা আমাদের চট্টগ্রামের প্রাণ, চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য এটা সবচেয়ে, যেটা আমাদের দেশকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে কি সহযোগিতা করছে, এটাকে তারা অপরিকল্পিতভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি করে বর্জ্য এখানে ফেলে নদীর নাব্যতা হ্রাস করছে, এখানে পানি দূষণ হচ্ছে। আরো যেগুলো বলছেন অপরিকল্পিত নগরের কারণে ফায়ার সার্ভিস ঠিকভাবে যেখানে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যেতে পারে না, এগুলো পরিকল্পিত নগর করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে এক মিনিট আমাদের সিটি মেয়র জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে সেই পরিকল্পনাগুলো মাথায় রেখে উনি কাজ করে যাচ্ছেন। উনি 50% জলবদ্ধতা চট্টগ্রাম মানুষের দুঃখ সেটা ইতিমধ্যে ইনশাআল্লাহ নিরসন করেছেন। আরো পরিকল্পিতভাবে কাজ করে আগামী বছরের মধ্যে সমস্ত জলবদ্ধতা নিরসন করে চট্টগ্রামকে একটি সুন্দর নগরীতে পরিণত করবেন, গ্রিন হেলদি এবং সেফ সিটিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। যে আমরা মনে করি একটি সেফ সিটি হবে। সংক্ষেপে একটা করে মন্তব্য আপনার কাছ থেকে মধ্যে শেষ করতে হবে আমাদের। জি, একটা মন্তব্য, শেষ মন্তব্য আগামী নির্বাচন নিয়ে। আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে সেটা আমরা আশা করতেছি, কিন্তু আমরা আবার আশঙ্কাও করি যে একটা পাতানো নির্বাচন হবে কিনা। সেটা যদি কোনো তৃতীয় পক্ষ থেকে হয় আমরা তার গভীর
প্রটেস্ট করতেছি। আর হচ্ছে এই চট্টগ্রাম একটা সুখী সমৃদ্ধশালী শহরে পরিণত হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্বাধীনতার 54 বছর পরেও চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। আমরা বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার, এই চট্টগ্রাম 9 আসন, এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, ভিআইপি আসন। এই আসনের উন্নয়ন খুবই জরুরি এবং এখানে প্রয়োজনীয় হেলথ সার্ভিস মানুষ পাচ্ছে না। প্রত্যেকটি ওয়ার্ডে একটি সরকারি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকা দরকার ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এখানে উন্নতি হয় নাই। বাকলিয়াতে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার এবং কোতোয়ালিতে একটা বড় হাসপাতাল হওয়া দরকার। এই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।